নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন পারিবারিক নামচা আর কি, রম্য রচনা। পরিবারের একটু বয়স্ক স্বামী স্ত্রী হলে তাদের মধ্যে যে কথোপকথন হয় তার ওপরেই বেস করে এটা লেখা। বন্ধুরা, তার আগে জিজ্ঞেস করে নি তোমরা কেমন আছো বলো। শুভ দ্বীপ্রহরের শুভেচ্ছা জানাই তোমাদের। কেমন আছো? আমার লেখাগুলো কেমন লাগছে? আর ঝগড়াটা মিষ্টি, যদি মিষ্টি মিষ্টি ঝগড়া হয় বেশ ভালোই লাগে। আর সব সময় তো তেলেফুরে ঝগড়া করি না, মাঝে মাঝে একটু মিষ্টি মিষ্টি ঝগড়াও হয়। তা সেরকমই একটা ঝগড়া নিয়ে গল্পটা। তো তোমরা কেমন আছো? তোমরা আমার লেখা কেমন লাগছে একটু আমাকে জানাবে, আমার ভালো লাগবে। এই এই এইসব নিয়ে আর কি বলা। তোমরা আজকে ভাবছিলাম একটুখানি পায়েস রান্না করব। কাল দিদি আসবে, চলে যাবে 7 তারিখে আবার আমেরিকায়। জানি না কে তখন, ওরও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে, কে কি থাকবো না জানি না। কে থাকবে? ওর শরীরও যথেষ্ট খারাপ। আমার থেকে 10 বছরের বড়। আমার মায়ের মতো, মা আগলে রেখেছে। মা আমার অনেক দিন চলে গেছেন, তাই ওই আমাকে মায়ের মতো তারপর থেকে আগলে রেখেছে। যে ও আমার জীবনে ওর একটা বিশাল ভূমিকা আছে। আমার যত রাগ এখনো পর্যন্ত, যা রাগ হয়, যা কিছু অভিমান হয়, সব ওকেই ঝাড়ি, ওকেই আদর করি, ওকেই ভালোবাসি। কাজে ওর থাকা বা না থাকা আমার কাছে একটা বিরাট শূন্যতা হয়ে যাবে। তাহলে ভগবানের কাছে প্রার্থনা করি স্বার্থপরের মতোই, যেন ওর আগে আমি যেতে পারি। ওর যাওয়াটা আমি নিতে পারবো না। আচ্ছা, তাহলে পাঠ করি। পারিবারিক রম্য রচনা, এমনি নাম পারিবারিক রোজনামচা। মাথায় সাবান দিয়ে চান করে একটা তোয়ালে দিয়ে মাথা মুড়িয়ে এক বালতি কাঁচা কাপড় সহ গজগজ করতে করতে মনোরমা বাথরুম থেকে বেরোলো। ফ্ল্যাট বাড়ির ছোট ব্যালকনিতে কাপড় মেলতে মেলতে বলতে লাগলো, সারা জীবন শুধু খেটেই যাও। ব্যালকনির একধারে বেচারা রমেনবাবু একটা চেয়ারে বসে চোরের মতো খবরের কাগজ পড়ছিলেন। স্ত্রীর মেজাজ দেখে ঢোক গিললেন। আসলে তার এক প্রাণটাও অনেকক্ষণ ধরে চা করছিল। এখন চা চাইতে গেলে তুলকালাম হবে। তবুও আমতা আমতা করে বললেন, কেন সকালবেলাতেই এত কি কাজ? তুমি তো বলেই খালাস। তুমি তো শুধু আমার মাথায় সাবান দেওয়াটাই দেখলে। আর এই যে এক বালতি কাপড় কেচে নিয়ে এলাম, সেটাকে কাচলো? ভূতে কাচবে? আরে না না, ভূতে কেন কাচতে যাবে? সকালবেলা তেনাদের নাম নেওয়ার কি দরকার? আর রাম 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 সকালে তেনাদের নাম নিতে আছে? এক্ষুনি যদি রাতের বেলা বেরিয়ে আসে, হ্যাঁ বেরিয়ে আসবে, অমনি বেরিয়ে আসলেই হলো যত সব মন গড়ানি কথাবার্তা। সে অবশ্য ভূত বেরিয়ে এলেও তুমি থাকলে, তোমাকে দেখলে ভয় পাবে। কি বললে? না 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 না, কিছু বলিনি। আমি বলতে চাইছিলাম, এই এত কাপড় কি তুমি কাচলে? তা না, তুমি বললে ভূতে কাচবে, আমি বললাম সেটা না না, তেনাদের নাম নিও না। সাত সকালে কি তেনাদের নাম নিতে আছে? রাত্রে যদি বেরিয়ে আসে, অবশ্য তুমি যেরকম পুণ্যবতী মহিলা, তুমি থাকলে আর তেনারা আসবেন না। যেরম স্বামীকে যত্ন করো, শ্বশুর বাড়িতেও অনেক কর্তব্য করেছ। যাই হোক, তা এতগুলো কাপড় তো ওয়াশিং মেশিন থেকে যে কাপড়টা কেচেছে সেটা রমেনবাবু টের পেয়ে গেছে। তাই মণিমালাকে বললেন, আমি বলছিলাম ওই মেশিনই তো কাপড়গুলো কেচে দেয়, নিংড়ে দেয় না মণি? মণিমালা একটু
ঢোক গিলে বললেন, হ্যাঁ, শুধু মেলে দিলেই হয়ে বুঝি হয়? তার আগে কত কি করতে হয়? তা তা অনেক কি করতে হয়? তা কি করতে হয় মনি? এই যে কাপড়গুলো সব মেশিনে দিতে হয়, সাবান গুঁড়ো দিতে হয়, তারপর মেশিনটা চালাতে হয়, বাকিটা রমেনবাবু বলে দিলেন। সত্যিই তো কত কাজ। দেখো না, এত কাজের জন্যে তোমার আর চা পর্যন্ত খাওয়া হয়নি, আর আমারও হয়নি। দেখি আমি আর চাটা করি। না, তোমায় আর কাজ করতে গিয়ে কাজ বাড়াতে হবে না। এই দেখো, তুমি কাজ করতে না দিয়ে আমায় ঠুটো করে রেখে দিয়েছো। রবণবাবু মুখটা গদগদ করে বললেন, আসলে এত ভালোবাসো না তুমি আমায়, একেবারে পান থেকে চুন খসতে দাও না। মণিমালা হাসতে গিয়েও থমকে গেল। কি কি বললে তুমি? না, কিছু বলিনি তো সোনা তোমায়। এই বলছিলাম যে সকালে যে মিষ্টি হেসে রোজ চায়ের কাপটা দাও। চায়ে একটা লম্বা টান দিয়ে বললেন, কি যে ভালো লাগে, এই জন্যেই তো তোমায় এত ভালোবাসি। মণিমালা মুখ টিপে হেসে, থাক, বুড়ো বয়সে আর রঙ্গ করতে হবে না। এদিকে চাটা জুড়িয়ে জল হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর এক কাপ গরম চা দিতে হবে। মণিমালা খুন্তি হাতে প্রায় বেরিয়ে এলেন। এই চা দিলাম বলে কিনা আবার চা দিতে হবে, তা আবার হুকুম করে? আরে না, হুকুম করিনি গো, হুকুম কি তোমায় করতে পারি? বসো চুপচাপ, যখন সময় হবে তখন পাবে। রমণবাবু কাঁচুমাচু মুখে বললেন, আমি কি শুধু চেয়েছি নাকি? আমার তো ইয়ে হওয়ার জন্যে বলছিলাম। মণিমালা একটা স্টিলের বাটি করে একটা বেল সেদ্ধ দিয়ে বললেন, নাও খাও, তোমার ইয়ে হবে। বেচারা রমেনবাবু বেজার মুখে বেল মুখে দিলেন। নমস্কার। তার আগে বলি, আমার সাহিত্যের চ্যানেলটাকে রোজকার মতো বলি, একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমার সঙ্গে যদি কেউ যোগ দিতে চাও দিতে পারো। আর মেয়েরা যে রান্নাঘরের বাইরে বেরিয়েও কোনো একটা জগৎ গড়ে তুলতে পারে ইউটিউব দিয়ে, রান্নাঘরের বাইরে বেরিয়ে কারুর সাহায্য না নিয়ে, ইউটিউব সেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদের, ফেসবুক, ইউটিউব। তাই আমরা আরও এগিয়ে যেতে পেরেছি। তা না হলেও হয়তো পারতাম। নিজের খুশিটা, সেটা হয়তো হতো নিজের খুশির জন্য, নিজেকে একটু ব্যস্ত রাখার জন্য করা। কিন্তু আজকে যে কিছু না হলেও কিছু লোক তো শুনছে। যাদের ভালো লাগছে তারা হয়তো রোজ শুনছেন, যাদের ভালো লাগছে না তারা শুনবেনি বা কেন? আমরাও তো শুনি না। এই যে যেমন এখন যারা নতুন ভিউজ বাড়াবার জন্য, যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, অনবরত নানান রকম টিপস দেওয়ার জন্য সমানে বলে যাচ্ছে, এই করতে হবে, সেই করতে হবে, এখানে ওই চ্যানেলে চলে যাবেন, ওইখানে ওইটা করলে ভিউজ বাড়বে, অমুক করবে। দূর বাবা, আমার যেটুকু ভিউজ বাড়ে নিজে থেকেই বাড়বে, বারবার হলে নিজে থেকেই বাড়বে। এই অত কিছু করার আমার দরকার নেই। যা করার প্রয়োজন আমি করেছি। আর আমি তো অত আর্ন করবার জন্য ইউটিউব খুলিনি, আমার নিজের খুশির জন্য খুলেছি। একটা মেয়েরা যে একটা সাহিত্য জগৎকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপরে আমি নৃত্যনাট্য লিখে নিয়ে আসবো, স্ক্রিপ্ট লিখে নিয়ে আসবো। তার সঙ্গে হয়তো আমার গানের জন্য কাউকে নিয়ে আসবো। সেটা আরেকটু চ্যানেলটা এগোক, আরেকটু বড় হোক। কেউ আমার সঙ্গে গান করলো, কেউ আমার সঙ্গে কবিতা বললো। এভাবে চ্যানেলটাকে আমি যোগ দিয়ে আর একটু বাড়িয়ে দেবো। মানে চেষ্টা করব যে একটা গ্রুপ করা ইউটিউবে, যে আমরা একটা গ্রুপ, আমার বন্ধুরা যদি সময় পায় তাদের, আমার এক বন্ধু আছে খুবই ভালো কবিতা বলে, একজন আছে খুবই সুন্দর গান করে। এইভাবে চেষ্টা করব আমি
যতটা পারি আমার দ্বারা আমার শরীর তো অসম্ভব খারাপ, কাজে আমি কথা দিতে পারছি না। নয়তো নিজেই একটু কথা, একটু একটু গান, একটু কবিতা, একটু 2 লাইন গান, 2 লাইনের বেশি তো গান আমার দ্বারা হবে না এখন। সে যে যা হয়, যেটুকু হয়। আমার মেয়েরা থাকলে, আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই ভালো গান করে, আমার বড় জামাই ভালো গান করে, আমার ছোট জামাই খুব ভালো আঁকে, বড় জামাইও খুব ভালো আঁকে, ছবি আঁকে। বড় মেয়ে আগে গাইতো না, বড় মেয়ে নাচটাই ভালো করতো। হঠাৎ এবারে আসার পর দেখলাম যে বাহ, বরের সঙ্গে গিয়ে গিয়ে গলাটা খুব সুন্দর করেছে, হয়েছে তো। আর ছোটো মেয়ে তো খুবই ভালো গায়, খুবই ভালো গায়, মানে ওকে ক্লাসিক্যাল শিখিয়েছিলাম, খুব সুন্দর গলা ওর। ক্লাসিক্যালও ও সঙ্গীত বিশারদ পাশ অবধি গেছিল। আর বড় মেয়ে উদয়নে মমতা শঙ্করের ট্রিপে গান নাচ করতো। প্রথমে উনারই ছাত্রী শেখাতো, তারপরে মমতা শঙ্করের ওখানে গেল, কিন্তু তখন পড়াশোনা জগৎটায় বেশি ঢুকে গেল, কলেজে ঢুকলো, ইকোনমিক্সে অনার্স নিল, তখন ও নাচ ছেড়ে দিল। বললো মা দুটো হয় না, পড়াশোনা আর নাচ দুটো চালানো, যদি আমি সাধারণ রেজাল্ট করতে চাই না, আমি একটু ভালো রেজাল্টই করতে চাই। তো ও ইউনিভার্সিটিতে 3rd হয়েছিল। আমার বাড়ির 3টে মেয়েই মোটামুটি স্ট্যান্ড করা। আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে 3rd হয়েছিল, আমার ছোট মেয়ে ব্যাঙ্গালোর ক্রাইস্ট ইউনিভার্সিটিতে 1st ক্লাস 2nd হয়েছিল, আর আমার দেওরের মেয়ে সবচেয়ে ছোট, বাড়ির 3টে মেয়ে, ও বিএসসিতে 1st ক্লাস 1st হয়েছে। ও সবাইকে পেরিয়ে গেছে, সবার মাথার ওপর দিয়ে গেছে। আর আমি, ওর আজকে জন্মদিন, আমি ওকে আশীর্বাদ করলাম যে আমার খুব দুঃখ, দিদিরা কেউ ডক্টরেট করেনি, চটপট চাকরিতে জয়েন করে ফেলেছিল, তুই কিন্তু রিসার্চটা করিস, আমি থাকি বা না থাকি, তুই চেষ্টা করিস যাতে তুই রিসার্চটা ডক্টরেট হতে পারিস। নমস্কার।